আজকের পর্বের শুরুতেই বিধিবদ্ধ সতর্কীকরণ। আজকের এই পর্ব রাজনীতি নিয়ে। এটা কিন্তু দেব লাভার্স, দেব হেটার্স, বাংলা সিনেমার পাশে দাঁড়ানো এই সমস্ত কিছু বিষয় নিয়ে নয়। যদিও আজকের পর্বের মধ্যে একটা ফিল্মি ভাব কিন্তু দেখতে পেতে পারেন। এই যেমন ধরুন, একটা সময় দেখবেন সিনেমার একটা গতে বাঁধা প্লট ছিল যে হারাধন কিভাবে জনার্দন হলো। জনার্দন হওয়ার পরে সবাই জনার্দনকে ভয় পাচ্ছে, কিন্তু জনার্দন ঘরের মধ্যে বসে একা একা প্রচন্ড কাঁদছে আর বলছে, আমাকে ফিরিয়ে দাও, মায়ের আঁচল ফিরিয়ে দাও, বাবার ভালোবাসা ফিরিয়ে দাও, কিন্তু কিছুতেই সে ফিরতে পারছে না। তারপর একদিন তার গায়ে একটা বুলেট এসে লাগে এবং তারপরেই অতএব এখান থেকে মরাল অফ দ্য স্টোরি বা শেখার মতো বিষয় যদি কিছু বেরিয়ে আসে, সেটা হচ্ছে আপনি এই জায়গায় একবার যদি ঢুকে পড়েন তাহলে মরণ ছাড়া আপনার বেরোনোর বোধহয় খুব একটা গতি নেই। কিন্তু যাই হোক, এই 90s ফিল্মের কি ধরনের গতে বাঁধা প্লট ছিল সেই নিয়েও তো পর্বটা নয়। আজকের পর্ব অন্য এক নায়ককে নিয়ে, যার নাম দীপক অধিকারী, যাকে বেশিরভাগ মানুষই দেব নামে চেনেন। তিনি আমাদের পশ্চিমবঙ্গের একজন নায়ক, অভিনেতাও বটে এবং তারই সঙ্গে একজন সাংসদও বটে। এবার বাংলা সিনেমার নায়ক, বিশেষ করে কমার্শিয়াল বেঙ্গলি ফিল্মস যেটা, সেখানে এই দুজন পোস্টই দাঁড়িয়ে রয়েছেন বর্তমানে। একজন হলেন জিৎ এবং একজন দেব, যাদের নামে আজও টিকিট বিক্রি হয়। একদম তারকা বলা যেতে পারে বাংলা চলচ্চিত্রে, তাই দেবকে নিয়ে এত চর্চা। আর যদি যশ দাশগুপ্ত এইসব কাণ্ড কারখানা ঘটাতেন তাহলে তাকে নিয়ে এতটা চর্চা হতো বলে মনে হয় না। কে যশ দাশগুপ্ত, এই প্রশ্ন যদি আপনি করেন তাহলে তো বুঝতেই পারছেন কেন বললাম যে যশ দাশগুপ্ত হলে এতটা চর্চা হতো না। এই অভিনেতা, তিনি নুসরাত জাহানের পার্টনার এবং তিনি এর আগে একবার বিজেপিতে গিয়েছিলেন। এখনো আছেন না বেরিয়ে এসেছেন জানা নেই, তবে যখন গিয়েছিলেন তখনও খুব একটা পাত্তা পেতেন না, এখনো খুব একটা পান না। কিন্তু দেব যেহেতু একজন চলচ্চিত্র তারকা এবং তারই সঙ্গে সাংসদ, তাই তাকে নিয়ে চর্চা হচ্ছে। এই মুহূর্তে দুটো কথা চারিদিকে খুব ঘুরছে। একটা কথা যেটা চাউর হয়েছে সেটা হচ্ছে, এইবার মনে হয় দেব ঘাটালের ঘাট থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছেন, তিনি আর নির্বাচনে দাঁড়াবেন না, লড়াই টড়াই করবেন না। এবং দ্বিতীয় কথা যেটা চাউর হচ্ছে সেটা হলো একটা অডিও ক্লিপ, যার সত্যতা কোনো সংবাদ মাধ্যমে যাচাই করেনি। সেখানে বলা হচ্ছে যে দেব নাকি এমপি ল্যাডের টাকা, সাংসদ হিসেবে উন্নয়নের জন্য যে টাকাটা দেওয়া হয়, সাংসদ পান যে টাকা উন্নয়নে খরচ করার জন্য, সেখান থেকে কাটমানি খেয়েছেন দেব। এই বিষয়টাকে আরেকটু যদি আমরা বিস্তারিতভাবে দেখি, দেখুন, আর যদি আপনি প্রশ্ন করেন যে সাংসদ হিসেবে দেব কতটা কাজকর্ম করেছেন, কি করেছেন, তাহলে এর উত্তরটা হবে তেমন কিছুই করেননি, খুব সাংঘাতিক কিছু করেছেন বলে জানা যায় না। অবশ্য আপনি যদি অন্যান্য সেলিব্রিটি সাংসদদের দিকে তাকান তাহলে তারাও যে সাংঘাতিক কাজকর্ম করেন এমনটাও তো নয়। তাদের হয়ে সাধারণত কাজকর্ম অন্যরাই করে দেন, তাদের অফিসে অন্যরা বসেন, তাদের এমপি ল্যাডের টাকা অন্যরা তোলেন এবং সেখান থেকে কোন খাতে কি টাকা পয়সা খরচ হবে সে সমস্ত সিদ্ধান্তও তারাই নিয়ে থাকেন। এই যে সেলিব্রিটি ফর্মুলাটা রাজনীতিতে খুব সিম্পল। যদি দেখা যায় দলের তরফ থেকে যে একটা আসন নিয়ে গোষ্ঠী দ্বন্দ্ব রয়েছে, দুপক্ষের মধ্যে লড়াই রয়েছে, এক পক্ষকে প্রার্থী করা হলে আরেক পক্ষ সমস্যা তৈরি করতে পারে, বরং এইখানে একটা ডামি দরকার যাকে সামনে বসিয়ে রাখা হবে, তার পেছনে সবাই একসঙ্গে মিলেমিশে কাজটা করবে, তখন এই সেলিব্রিটিদের দাঁড় করিয়ে দেওয়া হয়। এই সেলিব্রিটিদেরকে একটা কোটা দেওয়া থাকে যে এতবার বছরে তোমাকে এতগুলো জায়গায় মুখ দেখাতে হবে, এই অনুষ্ঠানে আসতে হবে, আর 5 বছর পর পর তোমাকে কষ্ট করে একটু নির্বাচনে দাঁড়িয়ে পড়তে হবে। একটা সময় তো আমরা দেখেছিলাম যে একটা লোকসভা নির্বাচনের আগে সাংসদ পদের জন্য লড়াই করছেন একজন সেলিব্রিটি নেত্রী, তিনি হাতে গ্লাভস পরে জনসংযোগ করতে গিয়েছিলেন। আবার আরেকজন সেলিব্রিটি যিনি নির্বাচনে হেরে গিয়েছিলেন এবং তাকে যখন প্রশ্ন করা হয়েছিল যে আচ্ছা আপনার কেমন লাগছে, তিনি বলেছিলেন আমার দুঃখ হচ্ছে, দুঃখ পর্যন্ত তিনি পৌঁছাতে পারেননি। কাজেই সাংসদ দেবের এফিসিয়েন্সি নিয়ে অত চর্চা করার কোনো দরকার নেই। রাজনীতিতে সাংঘাতিক কিছু করবেন বলে এসেছেন এমনটা দেব কোনোদিন দাবি করেননি। আবার রাজনীতিতে তার যে আসার খুব একটা ইচ্ছা ছিল তেমনটাও বোধহয় নয়, কারণ এর আগে আবার একটা ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে দেখা গিয়েছিল একজন সেই স্যান্ডো গেঞ্জি পরে বসে নানান রকম কথা বলছেন এবং তিনি বলছেন দেবকে জোর করে রাজনীতিতে আনা হয়েছিল। তো বিষয়টা হচ্ছে, বর্তমানে যে রাজনীতি আমরা দেখতে পাচ্ছি সেখানে আপনি যদি প্রশ্ন করেন যে দেব কি তাহলে সাংসদ হিসেবে ব্যর্থ, তাহলে পাল্টা প্রশ্ন করতে হবে, আচ্ছা পশ্চিমবঙ্গের বুকে শেষ সফল সাংসদ কবে দেখা গেছে, কে ছিলেন বলুন তো। এখন এই রাজনীতির মধ্যে থেকে যদি দেখা যায় যে দেব একেবারে গায়ে কোনো রকম দাগ ছাড়া আনস্কেথড জীবিত অবস্থায় বেরিয়ে আসতে পেরেছেন, তাহলে সেটাই হবে দেবের জীবনের সব থেকে বড় হিট। কারণ বর্তমানে যে রাজনীতি আমরা দেখতে পাই সেখানে দাঁড়িয়ে এই যে দুবার সাংসদ হয়েছেন দেব, এতদিন ধরে রাজনীতির মধ্যে আছেন, তারপরেও তাকে নিয়ে খারাপ কথা বলা হচ্ছে না, এইটাই একটা মিরাকেল। সবাই ভালো কথা বলছেন, সবাই বলছেন দেব ভালো মানুষ, সবাই দেবের সঙ্গে কাজ করছেন, দেব সবার সঙ্গে কাজ করছেন, এটাই তো একটা বিরাট ব্যাপার। অবশ্যই এর পেছনে একটা কারণ এটাও বটে
যে দেব একজন সফল অভিনেতা। তিনি যদি এখন সফল না হতেন, তিনি যদি কাজ না পেতেন বা তার যদি একের পর এক ফ্লপ হতো সবকিছু, তাহলে অবশ্যই ক্যাম্পের প্রশ্ন চলেই আসতো, ওর সঙ্গে কেন বসবো, ওর সঙ্গে কেন খাবো, এইসব প্রশ্ন চলেই আসতো। দেখুন, দেব পরমব্রতর মতো ধরি মাছ নাছুই পানি নন। দেব আবার অনির্বাণের মতো বেহালা বাজাই গণতন্ত্র কোথায় বলে কেটে পড়ার মানুষও নন। আবার দেব রুদ্রনীলের মতো ভয়াবহ জীবনযাপন, অমুক তমুকের বরাহনন্দন, কিংবা আগে শাড়ি বেচতাম এখন প্রোপাগান্ডা বেচি, সেরকম বিষয়টাও নয়। কাজেই এখানে দাঁড়িয়ে দেব পুরোপুরি ছেড়ে বেরিয়ে যাবেন সেই সম্ভাবনা যথেষ্ট কম। তিনি বেরোতে চাইলেই কি তাকে বেরোতে দেওয়া হবে? এবং তারই সঙ্গে অন্য কোনো দলের কোলে গিয়ে তিনি বসবেন, এই সম্ভাবনাটা কিন্তু আরও কম। রাজনীতির ব্যাপারীরা এসব করে থাকেন। তারা বলেন যে আমি কংগ্রেসের পতাকা গায়ে জড়িয়ে মরবো, তারপর বিজেপির কোলে গিয়ে বসে পড়েন। কিংবা তারা বলেন একেবারে তৃণমূল কংগ্রেস খুবই খারাপ, তৃণমূলের বাপ্পাপান্ত করতে করতে তৃণমূলই আমার মাই বাপ বলে তৃণমূলের মন্ত্রী হয়ে যান। এই সমস্ত রাজনীতির ব্যাপারীরা করতে পারেন, কারণ এটা তাদের পেশা। দেবের ক্ষেত্রে তো সেটা নয়। তাহলে সেক্ষেত্রে বেরোতে চাইলেই কি তিনি বেরোতে পারবেন, বা অন্য কোনো দলে যাব বললেই কি সেই সম্ভাবনা খুব একটা দেখতে পাওয়া যাচ্ছে? এসব হলে কিন্তু দেবের সাথে দুর্বিপাক হতে খুব একটা বেশি সময় নাও লাগতে পারে। মানে অরূপ বিরূপ হলে টালিগঞ্জের একটা টালির ছাদও মাথার ওপরে নাও থাকতে পারে। এই পরিস্থিতিতে এটাকে একটা অদ্ভুত স্টেসিস হিসেবে দেখা যেতে পারে, যেখানে না তিনি এগোতে পারছেন, না পেছোতে পারছেন, না গিলতে পারছেন, না ফেলতে পারছেন। এখানে বেস্ট কেস সিনারিও এটাই হতে পারে যে দেব যদি বলেন যে আমি কোথাও যাচ্ছি না, কিন্তু আমি নির্বাচনে দাঁড়াবো না, আমি রাজনীতিতে রইলাম, দলে রইলাম, কিন্তু নির্বাচনে প্লিজ আর দাঁড়াতে বলো না। এইটা যদি ম্যানেজ করে দেব বেরিয়ে আসতে পারেন, তাহলে বলা যেতে পারে হি ইজ ভেরি লাকি। এবার দ্বিতীয় যে বিষয়টা চারিদিকে শোনা যাচ্ছে, না একখানা ভয়েস রেকর্ডিং, যেখানে শোনা যাচ্ছে একজন বলছেন যে দেব তার কাছ থেকে এমপি ল্যাডের টাকা থেকে 30% কাটমানি চেয়েছেন। বিরোধীরা দাবি করছেন যার গলা শোনা যাচ্ছে তিনি ঘাটালের প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুই। অবশ্যই শঙ্করবাবু বলছেন ওটা আমার গলা নয়, এসব ষড়যন্ত্র, এসব একেবারে বাজে ব্যাপার। আর ওদিকে দেব বলছেন যা বলার দল বলবে, আমি দলকে সবকিছু বলে দিয়েছি। আবার তারই সঙ্গে শোনা যাচ্ছে একটা জায়গায় দেব বলেছেন সাংবাদিককে যে যদি শঙ্কর দলুই জানতেন যে ফোনের এই কলটা রেকর্ড করা হচ্ছে, তাহলে হয়তো তিনি এসব কথা বলতেন না। এবার এর মানে আপনি কি বের করবেন সেটা তো আপনার উপরেই নির্ভর করছে। কিন্তু এইখানে কথাটা হচ্ছে, দেব যদি চেয়ে থাকেন কাটমানি, যে এমপি ল্যাডের 30% তাকে কাটমানি দিতে হবে, তাহলে তো বলতে হবে ঘাটালের মানুষ অত্যন্ত ভাগ্যবান, কারণ সেখানে দেব সাংসদ হিসেবে মাত্র 30% কাটমানি চেয়েছেন, আর 70% বলেছেন যে ঠিক আছে এই দিয়ে কাজকর্ম হোক। অন্য কেউ হলে তোমার সেই 70% কাটমানি চেয়ে নিত, তারপর 30% দিয়ে বলতো যা পারো করে নাও। এবং তারই সঙ্গে 5 কোটি টাকা এই এমপি ল্যাডের মধ্যে থেকে 30% মানে 1.5 কোটি টাকা যদি উনি কাটমানি হিসেবে নিয়ে থাকেন, এই 1.5 কোটি টাকা পাওয়ার রাস্তাটাও কিন্তু খুব একটা সহজ নয়। এর জন্য প্রচুর চাপ রয়েছে, প্রচুর প্রসিডিওর রয়েছে, অনেককে ঘুষ দিতে হবে, অনেক রকম ফর্জারি করতে হতে পারে। এই সমস্ত কাজ যদি দেব নিজে নিজে করে থাকেন 1.5 কোটি টাকার জন্য, তাহলে বলতে হবে তার তো অঢেল সময়, সিনেমা করে রাজনীতি করে তিনি এত সময় কোথা থেকে পাচ্ছেন। আর যদি অন্য কেউ তার হয়ে এই কাজগুলো করে দেয়, তাহলে তো বলতে হবে খুবই খারাপ। দেব একা একা তাহলে এই 30% যে চেয়েছেন এটা একদম ভুল, একটু কম তিনি নিতে পারতেন, বাকিদের অনেকটা তিনি আর একটু সাহায্য করতে পারতেন। এখন বিষয়টা হলো, আপনি যদি সরকারি এমপি ল্যাডের ওয়েবসাইটটা দেখেন, তাহলে সেখানে দেখা যাচ্ছে 2014 থেকে 2019 পর্যন্ত কিন্তু দেব ভালোই এই টাকা ইউটিলাইজ করেছেন। 2019-এর পর থেকে যে হিসেব, তার হিসেবে একটা জায়গার পর থেকে দেখা যাচ্ছে এই টাকাটা আর তোলাই হয়নি। তাহলে এই 30% কাটমানি দেব চেয়েছেন, এটা কতটা সত্যি বা মিথ্যে তার ইন্টারপ্রিটেশনও আমি আপনার উপরেই ছেড়ে দিচ্ছি। দেবের এই কাটমানি নেওয়া এমপি ল্যাড থেকে, এখানে সব থেকে বড় বাধা কিন্তু সাংসদ হিসেবে দেবের ব্যর্থতা। যেটা আগেই বললাম যে দেব কিন্তু সাংসদ হিসেবে সেভাবে খুব একটা কিছু কাজকর্ম করতে পারেননি, তাহলে সেখান থেকে তিনি কি আর কাটমানি নিলেন জানা নেই। এবং তারই সঙ্গে 30% কাটমানি যদি নেন, মুনাফার পরিমাণ তো সেখানে নেহাতি কম। এর থেকে বেশি টাকা দুর্গাপুজোর ওই উদ্বোধনের ফিতে কেটে, কিংবা ওই দলের তাবেদারি করে, দলের জলসা ঘরে জলসা করে, এই সমস্ত করে কিন্তু অনেকেই রোজগার করে ফেলেন। তো সেখানে যদি দেব এটা করে থাকেন এইটুকু টাকার জন্য, তাহলে তো বলতে হবে যে ছুঁচো মেরে হাত গন্ধ করেছেন। এবং তারই সঙ্গে যে সময়ে এই অভিযোগটা উঠে আসছে, সেই সময় হিসেবে কিন্তু দেখা যাচ্ছে দেব এমপি ল্যাডের টাকা সেভাবে বের করে আনতে পারেননি। তাহলে এই অভিযোগটা কোন সময়ের সেটাও খতিয়ে দেখা দরকার, যে এই বিধায়ক যার গলা বলা হচ্ছে এটাকে শঙ্কর দলুই, তিনি কোন সময় অভিযোগটা করেছিলেন সেটাও একটু খতিয়ে দেখা দরকার। তবে একটা কথা বলাই যায়, যে 10 বছর সাংসদ থাকার পরেও একজন মানুষের বিরুদ্ধে একমাত্র অভিযোগ যদি এইটা উঠে আসে যে এমপি ল্যাডের 30% টাকা তিনি কাটমানি হিসাবে নিয়েছেন, তাহলে সেখানে তো বলা যেতে পারে কিছু গন্ডগোল মনে হয় রয়েছে। আর যদি সত্যিই দেব এই টাকাটা নিয়ে থাকেন, তাহলে বলতে হবে ওই ছুঁচো মেরে হাত গন্ধ করে ফাইনালি পলিটিক্সের মাটি তিনি চিনেছেন। দেব সংসদে দাঁড়িয়ে তার বক্তব্যে বলেছেন, আজ আমার বক্তব্য রাখার শেষ দিন সংসদে। আমি প্রথম যেদিন বলেছিলাম ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বলেছিলাম, আজ শেষ দিনও আমি ঘাটাল মাস্টার প্ল্যান নিয়েই বলছি।
দেখুন, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে যদি এইরকম চর্চা হতো তাহলে সেখান থেকে অনেক হুলোমেনি বেরিয়ে পড়তে পারতো ঝোলা থেকে। তবে সেই মাস্টার প্ল্যান নিয়ে কথাও হয় না, আর সেই মাস্টার প্ল্যান বাস্তবায়িতও হয় না। ঘাটালের মানুষজনও কোনো রকম কোনো উন্নয়ন এই বিষয়ে চোখে দেখতে পান না। আজকে যদি দেখা যায় যে কোনো মিরাকেল হলো না, দেব রাজনীতি থেকে বেরোতে পারলেন না, তিনি আবার সাংসদ হওয়ার জন্য লড়াইতে দাঁড়ালেন বা তিনি সাংসদ হয়েও গেলেন, দেব কিন্তু আবারও ঘাটাল মাস্টার প্ল্যানের কথা বলবেন, কারণ তার কপালেও অন্য কিছু নেই, ঘাটালের মানুষের কপালেও আর কিছু পাওয়া লেখা নেই। আজকে আপনি বলতে পারেন যে দেব একজন সফল অভিনেতা, কিন্তু তিনি ভালো অভিনেতা কিনা সেটা দর্শক বিচার করবেন। আপনি বলতে পারেন দেব একজন সাংসদ, তিনি ভালো সাংসদ কিনা, সাংসদ হিসেবে তিনি ব্যর্থ কিনা, সেই নিয়ে তো চর্চা এর আগেই আমরা করলাম। এবং এর পেছনে একটা বড় কারণ তো এটাও হতে পারে যে যে কাজটা করতে চায় না তাকে জোর করে সেই কাজটা করালে সেখান থেকে খুব সাংঘাতিক ভালো কিছু আশা করা যায় না। কিন্তু তারপরেও বলি, 10 বছর ধরে যে মানুষটি রাজনীতিতে রয়েছেন, সাংসদ হয়ে রয়েছেন, তার বিরুদ্ধে যদি একমাত্র 10 বছরে এই একটা অভিযোগ উঠে আসে, তাও আবার একটা আনসাবস্টেন্সিয়েটেড অডিওর ওপর নির্ভর করে যে দেব কাটমানি নিয়েছেন, তাহলে সেখানে একটা প্রশ্নচিহ্ন তো পড়বেই পড়বে। এবং তারই সঙ্গে বলতে হয় যে দেবের নাম করে ঘাটালে গুন্ডাবাজি, তোলাবাজি এসব কি হয় না? আমি দেবদাকে চিনি এইসব বলে কেউ কি হুব্বাগিরি করেন না? নিশ্চয়ই করেন। কিন্তু সেই সমস্ত টাকা পয়সা দেবের পকেট পর্যন্ত পৌঁছায় কিনা, এইখানে একটা বিরাট বড় প্রশ্নচিহ্ন কিন্তু রয়েছে। আজ দেব যখন দাঁড়িয়ে এই কথাটা বলতে পারেন যে আমার বিরুদ্ধে কোনো দুর্নীতি প্রমাণ করতে পারলে আমি রাজনীতি কেন, ইন্ডাস্ট্রি ছেড়ে দেব, তার কারণ হি হ্যাজ নাথিং অ্যাট স্টেক হিয়ার। এবং সেই গরিবের নোলান সিজিদ্দার সিনেমাতে অনুপম দা কি যেন বলেছিলেন, ওই কথাটা আমাদের সকলের মনে রাখা দরকার। আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি, যেটা ছিল না সেটা না পাওয়াই থাক, সব পেলে নষ্ট জীবন। আজকের পর্ব এখানেই শেষ করছি। এই পর্ব সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কিন্তু জানাবেন কমেন্টের মাধ্যমে। পরের দিন আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।